নমস্কার, আমি ডক্টর সৈকত নস্কর। এশিয়ান আয়ুর্বেদাতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি আজকের আবার আপনাদের সামনে ফিরে এসেছি একটা নতুন টপিক নিয়ে, সেটা হলো আইবিএস। আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম বর্তমান সময়ে একটা অনেক বড় সমস্যা। প্রচুর পেশেন্ট আসে, তাদের সাধারণত এই কমপ্লেন নিয়ে আসে যে ডাক্তারবাবু, আমি কোথাও রেডি হয়ে বেরোচ্ছি, হঠাৎ আহ, খুব জোরে আমার প্রেশার এসে যায়। আবার আমি জাস্ট সকালে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই আমার আবার প্রেশার এসে যায়। এরকমও কন্ডিশন হয় যে দুদিন কনস্টিপেশন হচ্ছে, তারপর আবার কনস্টিপেশনের পর আবার লুজ মোশন হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো যে কি কি অ্যাভয়েড করতে হবে আইবিএস এর জন্য, আইবিএস এর জন্য কি কি করা উচিত, এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি আছে, কিছু ঘরোয়া পদ্ধতি। এই ব্যাপারগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আমরা জেনে নিই সেটা হচ্ছে কি আইবিএসটা কি। আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম। মেনলি এটাতে কি হয়, আহ, এটা কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি না। আমাদের ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেস্টাইনে স্ট্রাকচারাল কোনো ডিফর্মিটি হয় না, কিন্তু ফাংশনাল ডিফর্মিটি হয়। মানে সেটা কার্যকারিতা, আহ, সেটা হচ্ছে আমরা ব্যাঘাত ঘটতে আমরা দেখতে পাই। তো এই ব্যাপারটা কে আমরা আইবিএস হিসেবে জানি। সেটার অনেক বিশেষ কিছু কারণ আছে, সেই কারণবশত এই ফাংশনাল ডিসঅর্ডার আমরা স্মল ইন্টেস্টাইনে দেখি। সাধারণত এই রোগে আক্রান্ত রোগী মৃত্যু হয় না, কিন্তু ধীরে ধীরে অনেক দিন ধরে এই রোগে আক্রান্ত থাকলে, অনেক দিন ধরে এই রোগ থেকে সাফার করলে রোগী একসময় গিয়ে অনেক রোগা হয়ে যায়, অনেক দুর্বল হয়ে পড়ে। কিন্তু আয়ুর্বেদে আইবিএসটাকে আমরা জানি গ্রহণী রোগ না, মানে গ্রহণী আর সংগ্রহণী। গ্রহণী মানে আয়ুর্বেদকে গ্রহণী একটা পার্ট বলা হচ্ছে, যেখান থেকে অ্যাবজর্পশন প্রসেসটা বডিতে নেওয়া হয়, গ্রহণ করা হয়, তো সেটাকে গ্রহণী বলা হয়েছে। তো সেটা সম্ভবত কেন, সেটাই হচ্ছে মডার্নের কোরিলেশন করলে সেটাকে ওই স্মল ইন্টেস্টাইনই ধরে নেওয়া যেতে পারে। তার সাথে সাথে ডিওডিনামের কিছুটা অংশও আমরা গ্রহণীর মধ্যে ধরতে পারি অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা। তো এই আয়ুর্বেদে গ্রহণীকে আম, একই রকমভাবে বলা হয়েছে যে এখানে এই ক্ষেত্রেও কি হয়, অ্যাবজর্পশন প্রসেসটা কমে যায় শরীরে। এখানে কি হয়, বডি ড্রাইনেস হয়ে যায়, খাবার ঠিকঠাক টাইমে হজম হয় না। যে হজম হচ্ছে না, সেই হজম হওয়া খাবার শরীরে উৎপন্ন হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। তো এইসব জিনিসগুলো গ্রহণীতে উল্লেখ করা হয়েছে। এবারে আইবিএস এর যে টাইপস, আইবিএস এ আমরা তিন ধরনের আইবিএস দেখতে পাই। প্রথম হচ্ছে আইবিএস সি। আইবিএস এর সি আক্রান্ত যে পেশেন্টগুলো থাকেন, বেশিরভাগ সময় কনস্টিপেশন হয়। আইবিএস ডি, আইবিএস ডি হচ্ছে কি, যেখানে পেশেন্টের ডায়রিয়ার টেন্ডেন্সি বেশি থাকে। আইবিএস এম, আইবিএস এম হলো কি, যে এটা মিক্সড, কনস্টিপেশন ডায়রিয়া দুটো মিক্সড। এ কমনলি আমরা পেশেন্টদের মধ্যে দেখতে পাই আইবিএস এমটাকে। এখন আমরা জেনে নিই আইবিএস কি কারণে হয়। প্রথমে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আইবিএস কোনো রকম গঠনগত রোগ না, এটা কার্যগত রোগ। মানে স্ট্রাকচারাল ডিসঅর্ডার কিছু হয় না, কিন্তু ফাংশনাল ডিসঅর্ডার হয় স্মল ইন্টেস্টাইনে। তো এন্টেরিক ইনফেকশন, স্মল ইন্টেস্টাইনে ইনফ্লামেশন, বহুদিন ধরে খাদ্যাভ্যাসের অনিয়মিততা, যেমন বেশি খাওয়া, খাওয়া হজম হওয়ার আগে খাওয়া, এইসব জিনিসগুলো, অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাওয়া, তো খাবারে ইমব্যালেন্স বহুদিন ধরে হলে, বংশগত কারণেও আইবিএস হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু মানসিক কারণ যেটা আইবিএসকে ট্রিগার করে, বা আইবিএস বহুদিন ধরে সেই মানসিক অবস্থা দিয়ে চললে আইবিএস হওয়ার সম্ভাবনা থাকে। যেমন মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন। আপনি কোনো একটা জায়গায় কাজ করছেন যেখানে মেন্টাল ইনস্টেবিলিটি নেই, সবসময় ভয়ে ভয়ে কাজ করতে হয়, তো এই ব্যাপারগুলো আইবিএস হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলে। এখন যেটা জানবো সেটা হলো আইবিএস এ রোগীদের কোন কোন জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে দৈনন্দিন জীবনযাপন এবং
খাদ্যাভ্যাসের মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে, কোনগুলোকে অ্যাভয়েড করতে হবে, কোনগুলোকে খেতে হবে। প্রথমে আসি খাবার ব্যাপারে। খাবার ব্যাপারে যেটা আয়ুর্বেদ মতে ঘোল বাটার মিল্ক যেটাকে আমরা বলি, সেটা খুবই উপকারী। যারা আইবিএসে অলরেডি ভুগছেন তাদের খাদ্যাভ্যাসের মধ্যে ঘোলটাকে যুক্ত করতে পারেন। এটা খুবই উপকারী একটা খাবার আইবিএস রোগীদের জন্য। তার সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে চাল খাই সেই চালটা অবশ্যই পুরনো চাল হওয়া উচিত। নতুন চাল আইবিএসকে ট্রিগার করে, যেমন মিনিমাম 60 দিনের পুরনো চাল খাওয়া উচিত। ফলের মধ্যে আপনি বেদানা খেতে পারেন। বেদানা অ্যাসিড সিক্রেশনটাকে কন্ট্রোল করে। তার সাথে আপনি শুকনো আদা, জিরে, মৌরি এই ধরনের জিনিসগুলোকে আপনি জলের সাথে মিশিয়েও খেতে পারেন, বা খাদ্যাভ্যাসের মধ্যে খাবারের মধ্যে অ্যাড করে আপনি খেতে পারেন। প্রথম কথা, এটা এনজাইম সিক্রেশনকে রেগুলেট করে, ডাইজেশনে হেল্প করে, প্রপারলি অ্যাবজর্পশন হতে সাহায্য করে। তার সাথে সাথে শরীরে যে টক্সিক মেটেরিয়াল আছে সেটাকেও এলিমিনেট করতে সাহায্য করে। এর সাথে সাথে আপনি যে ফলগুলো অ্যাভয়েড করবেন সেই ফলগুলো হলো কাঁঠাল, আম, আনারস, তার সাথে তরমুজ, পেঁপে। এইগুলোকে যারা আইবিএস রোগে যারা ভুগছেন তারা এই ফলগুলোকে অ্যাভয়েড করুন। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না, অতিরিক্ত স্পাইসি খাবারকে অ্যাভয়েড করুন, রেড মিট অ্যাভয়েড করুন। ঠান্ডা জল খুবই অপকারী আইবিএস রোগীদের জন্য। তো গরম জল খান, ঈশাতুষ্ণ জল খান, ঠান্ডা জলকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন। তার সাথে সাথে আপনারা দানা জাতীয় শস্য যেগুলো, যেমন ছোলা, মটর, বাদাম, রাজমা, এগুলোকে অ্যাভয়েড করুন। শিমের মধ্যে দানা বাদ দিয়ে শিম খান, এগুলোকে অ্যাভয়েড করুন। সব থেকে বড় ব্যাপার হলো আইবিএস আক্রান্ত রোগীদের ফুড ইনটলারেন্সকে অনেকটা বেশি গুরুত্ব দেওয়া। আপনি কোন খাবার থেকে আপনার আইবিএসকে ট্রিগার হচ্ছে সেটাকে আপনার দেখতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মাস যাবত আপনার যে সবজিগুলো যে নিয়মিত খাবার খাচ্ছেন আপনার একটা ডায়েরিতে নোট করতে হবে যে আমি এই খাবার খাচ্ছি, আজকের আমি হেলদি আছি, কালকের আমি আনহেলদি হয়ে গেছি, আবার আইবিএস ট্রিগার করেছে, আবার সেই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো আমরা কোন কোন খাবার ওই দুদিন খেয়েছি, তো সেগুলো নিয়ে আপনার একটা চার্ট বানিয়ে নিতে হবে। তার থেকে আপনি খুঁজে পাবেন যে আমরা কোন ফুড থেকে আইবিএসকে ট্রিগার হচ্ছে এবং সেগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আইবিএসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে মানসিক যে ব্যাপারগুলো সেগুলোর দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। সব থেকে ভালো হয় আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। অতিরিক্ত কাজের প্রেশারের জন্য মেন্টাল প্রেশার যে ক্রিয়েট হয় সেগুলোকে যতটা পারে অ্যাভয়েড করার চেষ্টা করুন। মেডিটেশন করুন। আপনার যেখানে ভালো লাগে, যেখানে গেলে আপনার শান্তি লাগে, সেই জায়গাগুলোতে আপনি যান। তার সাথে সাথে আইবিএস এর জন্য সবথেকে একটা উপকারী জিনিস হলো সেটা হচ্ছে অভ্যঙ্গ করা। অভ্যঙ্গ মানে আপনি বডিতে সর্ষের তেল দিয়ে সারা বডি মালিশ করুন স্নান করতে যাওয়ার আগে। যদি পুরো বডিতে সর্ষের তেল দিয়ে মালিশ করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে পেটটাকে ভালো করে সর্ষের তেল দিয়ে মালিশ করুন। আইবিএস এর চিকিৎসা আয়ুর্বেদে কি বলা আছে? প্রথমে আমরা যেটা বলেছি, আইবিএস হলো গ্রহণীর সাথে তুলনা করা হয়েছে আইবিএসকে। সেই আইবিএস এর চিকিৎসা বা গ্রহণীর চিকিৎসা অনেকটা দোষিক ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে। আপনারা জানেন আয়ুর্বেদে বাত, পিত্ত, কফ তিনটে দোষের উপর সমস্ত কিছু দাঁড়িয়ে এবং সমস্ত কিছু চিকিৎসাও বায়ুপিত্ত কফের উপর ডিপেন্ড করে। তো এখানে আইবিএস এর ক্ষেত্রে লাইন অফ ট্রিটমেন্ট মেনলি দীপন, পাচন, সংগ্রহণ এবং লঘু। তো এই চারটে আমরা ফলো করে থাকি। দীপন মানে যেখানে আমাদের খাওয়ার ইচ্ছাটাকে বাড়ানো হয়, এনজাইম সিক্রেশন যাতে ভালো হয় সেই জিনিসগুলোকে আমরা খেয়াল রাখি। তার সাথে হচ্ছে পাচন মানে খাবারটা যাতে খুব সহজে হজম হয়ে যায় সেই ব্যাপারটাকেও দেখা হয়। তার সাথে সংগ্রহণ মানে আইবিএসে যে সমস্যাটা রোগীরা ভোগেন সেটা হচ্ছে কি তাদের যে খাবারটা খাচ্ছেন তার থেকে যে প্রপার নিউট্রিশন সেটা অ্যাবজর্ব হয় না বডিতে, তার জন্য ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে পড়ে, পেশেন্ট রোগা হয়ে যায়। তো সেই সংগ্রহণ পদ্ধতিটা কিভাবে করা যেতে পারে তার মেডিকেশন আয়ুর্বেদে দেওয়া হয় আইবিএস রোগীদের ক্ষেত্রে।
তার সাথে লঘু, মানে যে লঘু খাবারের মধ্যে দিয়ে যাতে শরীরটাকে মেনটেন রাখা যেতে পারে, সেই লঘুতার যে ডায়েট ব্যাপারটা, সেটাকেও আমরা পেশেন্টকে অ্যাভয়েড করা হয়। এই হচ্ছে আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট। কিছু কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেমন আপনি অ্যালোভেরা জুস, আমলকি জুস আপনার খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে পারেন। ঘোল, যেটা আমি আগে বলেছি, ধনে রাত্রে ভিজিয়ে, ধনে আর মৌরি রাতে ভিজিয়ে সকালে সেই জল খেতে পারেন। এটা অনেকটাই বেশি উপকারী, এটা দীপন পাচন দুটোরই কাজ করবে। শুকনো আদা, শুকনো আদা চায়ের সাথে আপনি খেতে পারেন, এটাও আপনার দীপন পাচন এবং আমটাকে নাশ করবে, প্রপার ডাইজেশনে আপনাকে হেল্প করবে। এর সাথে আরও কিছু ডোসিক ট্রিটমেন্ট অনুযায়ী আয়ুর্বেদের ট্রিটমেন্ট করা হয়, এবং এর ক্ষেত্রে পেশেন্ট অনেক বেশি সুস্থ হয়ে থাকে এবং বাকি জীবন তারা খুব ভালোভাবে কাটাতে পারে। যারা অনেক দিন ধরে আইবিএসে ভুগছেন, তারা অবশ্যই আপনার নিকটস্থ আয়ুর্বেদ ডক্টরের কাছে ভিজিট করুন। আমি সন্ধ্যে 8টা থেকে 9টা পর্যন্ত কনসালটেশন দিয়ে থাকি। তো যদি আপনি আমার সাথে পরামর্শ নিতে চান অনলাইন, তাহলে যে নাম্বার আপনি স্ক্রিনে দেখছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। সুস্থ থাকুন, আয়ুর্বেদের সাথে থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।